ক্রিস্টাল জিওমেট্রি আর হচ্ছে সিরামিক ম্যাটেরিয়ালস। এটার জন্য আমি তোমাদের বইয়ের কপি অলরেডি দিয়ে দিয়েছি, এগুলি সবাই পেয়েছো তো মনে হয় নাকি? জি স্যার, এটা দেওয়া হয়েছিল আগে। হ্যাঁ, আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ক্রিস্টাল ক্রিস্টাল জিওমেট্রি এন্ড স্ট্রাকচার যেটা আছে এটা বেশিরভাগ অংশটা আমরা তোমার পপি খান্নার বই থেকে পড়বো। আর বাকি যেটা আছে সিরামিক্স ম্যাটেরিয়ালের এখানে ওপি খান্না ক্রিস্টাল জিওমেট্রির কিছুটা পার্ট আমরা আবার ওই যে আরেকটা বই আছে ডব্লিউ ডি ক্যালিস্টারের, উইলিয়াম ডি ক্যালিস্টারের বই যেটা আছে ওখান থেকেও আমরা কিছুটা দেখবো। আর সিরামিক ম্যাটেরিয়ালস এরটা মোটামুটি পুরোটাই আমরা ওই ওপি খান্না থেকে দেখবো। আসলে ওপি খান্না উইলিয়াম ক্যালিস্টার দুইটা মিলেই তোমরা পড়তে পারো, দুইটা বই। এই কারণ মানে এই দুইটা থেকে আমি মেইনলি তোমাদেরকে পড়াবো। তোমরা যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয়, যেটা তোমাদের কাছে ভালো মনে হয়, সেটা থেকে তোমরা আর কি পড়ো, ঠিক আছে? এটা তোমাদের উপরে, আমি বলে দেবো না যে এই টপিকস এখান থেকে, ওই টপিকস ওখান থেকে। যেটা তোমরা বুঝতে পারো ভালো মতো সেটা তোমরা ফলো করবা, তাহলেই হবে। এখন প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে তোমাদের আহ, আজ থেকে প্রায় 1 বছর আগে যখন আমরা থার্ড ইয়ারে তোমরা ক্লাস শুরু করো, তখন আমি তোমাদের এই ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এর সম্ভবত 2টা কি 3টা ক্লাস নিয়েছিলাম। তো এইখানে ক্রিস্টাল জিওমেট্রি নিয়ে আমি কিছু কথাবার্তা তোমাদেরকে বলেছিলাম। আমার যতটুকু মনে পড়ে আমি তোমাদের 7 ক্রিস্টাল সিস্টেম, 7 ক্রিস্টাল স্ট্রাকচার পড়িয়ে তারপরে তোমাদের ব্যাভেজ ল্যাটিস সম্পর্কে ধারণা দিচ্ছিলাম। মানে এইটা পর্যন্ত, ব্যাভেজ ল্যাটিস পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছিল। তো যেহেতু সেটা প্রায় 1 বছর আগে, তো এটা তোমাদের মনে না থাকার পসিবিলিটি মানে মোটামুটি 95 থেকে 99%, যে তোমাদের কারোই মনে নাই। কারো কি মনে আছে আমি যে একটা কথা বললাম, 7 ক্রিস্টাল সিস্টেম, 7 ক্রিস্টাল স্ট্রাকচার আর হচ্ছে ব্র্যাভেজ ল্যাটিস, এই দুটা সম্পর্কে না কারো কি কোনো কিছু মনে আছে কিছু? না স্যার। স্যার 7টা টাইপ ছিল, এটা মনে আছে, টাইপের নাম মনে নেই। আর ব্র্যাভেজ ল্যাটিসে কয়টা ছিল মনে আছে? না তোমাদের স্যার। ক্লাসে মোটামুটি মানে তোমাদের ক্লাসেই অনেকটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এটা আমরা ধরে নিলাম যে ওগুলো আমাদের পড়ানো হয় নাই, আমরা একদম শুরু থেকে শুরু করি, এটাই আমাদের জন্য সুবিধাজনক হবে। আমার পড়ানোর জন্য সুবিধা হবে আর তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। তো আমি শুরু করি, ঠিক আছে? তো আগে আমি তোমাদেরকে কোনো কিছু আগে আমি তোমাদেরকে জেনারেল কিছু কথাবার্তা জিজ্ঞাসা করি, তাহলে তারপরে আমি তোমাদের শুরু করব। যে কেউ অ্যান্সার দেবে আমি যে কোশ্চেন করব। স্ট্রাকচারের ভিত্তিতে সলিডকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো? কেউ বলতে পারবা? স্ট্রাকচারের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? যে কেউ বলতে পারবা কি? সলিডকে স্ট্রাকচারের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? কেউ বলতে পারবা না? সবাই কিন্তু জানো, আমি জানি সবাই জানো তোমরা। আমি এখন অ্যান্সার দিলে তোমরা সবাই বলবো আচ্ছা এটা তো জানি। স্যার 2 ভাগে। কি কি বলো? অ্যামারফাস ক্রিস্টাল। অ্যামরফাস, ক্রিস্টাল অ্যামরফাস Crystalline. সলিড, আর ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন সলিড। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখন আমাদেরকে প্রথমে জানতে হবে এই দুইটা কি, অ্যামরফাস সলিড কি আর ক্রিস্টালাইন সলিড কি। এই দুটার জন্য আমাদের এটা আমরা কি জানি যে অ্যামরফাস সলিড হচ্ছে যেই সেই সলিড গুলো, যে সলিড গুলোর মধ্যে
নির্দিষ্ট ওরিয়েন্টেশনে আমার অ্যাটম গুলো সাজানো থাকবে না। অ্যাটম বলি আর মলিকুল বলি, যেটাই বলি না কেন, কোনো নির্দিষ্ট ওরিয়েন্টেশনে সাজানো থাকবে না। এখানে নির্দিষ্ট ওরিয়েন্টেশন মানে আমরা বলছি একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমের দূরত্ব, তারপরে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এগুলির কোনো নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকবে না। এটাকে আমরা বলি হচ্ছে অ্যামরফাস সলিড। এবং যাদের এই অ্যাটমের মধ্যে নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকবে এদেরকে আমরা বলি হচ্ছে ক্রিস্টালাইন সলিড। তাহলে যাদের মধ্যে নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকবে, অ্যাটম টু অ্যাটম অর মলিকুল টু মলিকুলের মধ্যে যে নির্দিষ্ট দূরত্বে তারা অবস্থান করবে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে তারা অবস্থান করবে, তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্রিস্টালাইন সলিড। এবং যেসব সলিডের এই নির্দিষ্ট দূরত্ব বা অ্যাঙ্গেল থাকবে না, মানে ওরিয়েন্টেশনটা ঠিক হবে না, ওরিয়েন্টেশনটা চেঞ্জ হতে পারে, তাহলে এই ধরনের সলিড গুলাকে আমরা বলবো হচ্ছে অ্যামরফাস সলিড। তো আমাদের এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসের মেবি থার্ড চ্যাপ্টার, এই থার্ড চ্যাপ্টারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই ক্রিস্টাল যে সলিড গুলা আছে সেই ক্রিস্টাল সলিড গুলার জিওমেট্রি এবং স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। ঠিক আছে, জিওমেট্রি এবং স্ট্রাকচার এইটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এই এই চ্যাপ্টারটাতে। এখন আমরা চলে যাই, তোমাদেরকে আমি যে বই দিয়েছিলাম একটা ওপি খান্নার বই, সে বইয়ের ওখানে আমি চলে যাই। যদিও আমি তোমাদের যে বইটা দিয়েছি সে বইটাতে সমস্যা হচ্ছে যে মানে আমার বইটাও একদম কি বলবো তোমার খুবই হালকা প্রিন্টের, কারণ এগুলি হচ্ছে তোমার মূল বই থেকে ফটোকপি করা বই। তো সেটা আমি আবার তোমাদেরকে স্ক্যান করে দিয়েছি, সো তোমাদের কাছেও আমার কাছে যে বইটা আছে সেটাতে যেরকম আছে তোমাদেরও সেরকমই দেখা যাচ্ছে। একটু ওয়েট করো তোমরা। তোমরা কি বইটার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা পড়া শুরু করার আগে এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে, কিছু ডেফিনেশন আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এই ডেফিনেশন গুলো আমরা একটু জানার চেষ্টা করি কি কি আছে। হুম, এখানে যেরকম প্রথমটা আছে সেটা হচ্ছে যে ক্রিস্টাল কি, হোয়াট ইজ ক্রিস্টাল। ক্রিস্টালটা হচ্ছে বা ক্রিস্টালাইন সলিড গুলা কি, যেই সলিডের মধ্যে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাটম বা মলিকুল গুলা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে সাজানো থাকবে, তাদেরকে আমরা ক্রিস্টাল সলিড বলি। তারপরে বলছে স্ট্রাকচার কি। ঠিক আছে, স্ট্রাকচার কি, তাহলে ক্রিস্টাল আর ক্রিস্টাল স্ট্রাকচার এই দুটার মধ্যে পার্থক্যটা কি হবে? বলতে পারবা স্ট্রাকচার কি? কেউ বলতে পারবা?
আচ্ছা, আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, যে আমি একদম বাস্তব উদাহরণ দিই, একদম বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আহ আচ্ছা, আমি যে কোশ্চেন করব সেটার অ্যান্সার তোমরা একদম দিবা, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার দিতে হবে কিন্তু। আচ্ছা, আমার নাম কি বলতে পারো তোমরা? আমার নাম তোমরা বেশিরভাগই আমাকে জাহিদ স্যার নামে, জাহিদ স্যার বলো নাকি, তাই না? জি স্যার। এই কথা বলো না কেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমার নাম হচ্ছে জাহিদ। এখন আমার স্ট্রাকচার কি? মানুষ স্যার। আমি তো মানুষই। আমার স্ট্রাকচার বলতে কি বোঝাবে? স্যার কঙ্কাল তন্ত্র। অত ভিতরে যাওয়ার দরকার নাই, বাইরেই থাকো। আমার উচ্চতা কতটুকু, বা আমি মোটা না চিকন, তাই না? এটা হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে এখানে ক্রিস্টাল সলিড যেগুলি আছে, সেই ক্রিস্টাল সলিডের স্ট্রাকচার বলতে আমরা বোঝাবো যে আমরা যেটা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা ক্রিস্টাল, সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে। আচ্ছা, এরপরে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে স্পেস ল্যাটিস। স্পেস ল্যাটিস কি? স্পেস ল্যাটিসটা হচ্ছে যে একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটম কতটুকু দূরত্বে আছে, এই যে দূরত্বটা, এটাই হচ্ছে স্পেস ল্যাটিস। এরপরে আছে হচ্ছে আমাদের ইউনিট সেল। এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই ইউনিট সেল দিয়ে কিন্তু আমাদের এই টোটাল চ্যাপ্টারটা আমরা শেষ করব। ইউনিট সেল মানে একটা ক্রিস্টালের সর্বনিম্ন যে পার্টটাতে তার বৈশিষ্ট্য গুণাবলী বজায় থাকে, তাকে আমরা বলি হচ্ছে ইউনিট সেল। যেমন আমরা কি জানি, একটা এলিমেন্টের সব থেকে ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলি? অ্যাটম। যে অ্যাটমে ওই এলিমেন্টের সমস্ত গুণাবলী বজায় থাকে, তাকে আমরা বলি অ্যাটম। তাহলে একটা ক্রিস্টালের যে সর্বনিম্ন অংশ বা সর্বক্ষুদ্র অংশ, যেখানে ওই ক্রিস্টাল স্ট্রাকচারটা ডিফাইন করা যাবে, সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিট সেল। আর একটা কথা হচ্ছে যে একটা ক্রিস্টালের বিল্ডিং ব্লক, একটা ক্রিস্টালের বিল্ডিং ব্লকটাকে আমরা বলি হচ্ছে ইউনিট সেল। যেরকম একটা বিল্ডিং বানাতে গেলে কি করতে হবে? আমার একটা ইটের উপরে আর একটা ইটকে সাজিয়ে সাজিয়ে আমরা বিল্ডিং তৈরি করি। তাহলে এই বিল্ডিং এর সর্বনিম্ন অংশটা হচ্ছে, মানে সর্বক্ষুদ্র অংশটা আমরা বলতে পারি হচ্ছে ইট। তাহলে এই ইটটা হচ্ছে ইউনিট সেল এখানে আমাদের, ঠিক আছে? তারপরে আমাদের কথা বলছে ক্রিস্টালোগ্রাফিক প্লেনটা কি। ক্রিস্টালোগ্রাফিক প্লেনটা হচ্ছে যে এমন প্লেন যেখানে অ্যাটম গুলা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে সাজানো থাকবে, এটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক প্লেন। এগুলি আমরা পরে আরো ব্যাখ্যা করব। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কথা আসছে, সেটা হচ্ছে যে ল্যাটিস প্যারামিটার। ল্যাটিস প্যারামিটার কি? ল্যাটিস প্যারামিটার হচ্ছে যে স্পেস ল্যাটিস মানে হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যবর্তী দূরত্ব এবং এদের যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল গুলা থাকবে, এই সমগ্র এই দুইটা মিলে আমরা বলি হচ্ছে ল্যাটিস প্যারামিটার, ঠিক আছে? এই দুটা মিলে আমরা বলি হচ্ছে ল্যাটিস প্যারামিটার। ল্যাটিস প্যারামিটারকে আমরা দুই ভাগে ব্যাখ্যা করি। একটা হচ্ছে দূরত্ব, দূরত্বকে আমরা এবিসি দ্বারা বোঝাই বা এক্স ওয়াই জেড দ্বারা বোঝাই। আর হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল গুলাকে আমরা আলফা বিটা গামা দ্বারা ডিটারমাইন করি। এরপরে আসছে হচ্ছে মিলার ইনডাইস। মিলার ইনডাইসটা হচ্ছে আমার ক্রিস্টালোগ্রাফিক প্লেন এবং ডিরেকশনটা, ক্রিস্টালোগ্রাফিক প্লেন এবং ডিরেকশনকে যেই নোটেশন দ্বারা আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি, তাকে বলা হয় হচ্ছে মিলার ইনডাইস। এটা আমরা মানে অনেক ডিটেলস আলোচনা করব, সমস্যা নেই। মিলার ইনডাইস কি? তাহলে এই ডেফিনেশন গুলা কিন্তু আমি অলরেডি তোমাদের ক্লাসে পড়িয়েছি, এগুলি কিন্তু আমি আবার বললাম। তো এখন ঘটনা হচ্ছে
তোমাদের কাজ হবে এই জিনিসগুলো আগে বুঝে নেয়া, এই 7টা জিনিস আগে বুঝে নেয়া, তারপরে হচ্ছে ভিতরের গুলা পড়া। সো আমি আজকে যতটুকু পড়াবো তোমাদের, যেহেতু আমি বইটা দিয়ে দিয়েছি, আমি আশা করব তোমরা সবাই এই এতটুকু আগে পড়ে নিবা, নইলে কালকে আমি যা পড়াবো তোমরা কিচ্ছু বুঝতে পারবা না। আমি শুধুমাত্র সুন্দরভাবে বলে দিলাম আগে, এবং কালকে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেব। কারণ এই চ্যাপ্টারে মানে বোঝার মতো 3টা জিনিস আছে, বাকিগুলো মানে আমি মানে তোমাদের ভালো মতো বুঝতে হবে। 3টা জিনিসই কঠিন, বাকি সব সহজ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি গেল, এই 7টা ডেফিনেশন আমাদের জানতে হবে। কি কি? ক্রিস্টাল কি, স্ট্রাকচার কি, স্পেস ল্যাটিস কি, ইউনিট সেল কি, ক্রিস্টালোগ্রাফিক প্লেন কি, ল্যাটিস প্যারামিটার কি, আর মিলার ইন্ডাইসেসটা কি জিনিস। বোঝা গেল কথা? কারো কোনো কোশ্চিন আছে? কারো কি কোনো কোশ্চিন আছে? স্যার লেটেস্ট প্যারামিটারটা আরেকবার একটু বলবেন? ওকে, ল্যাটিস প্যারামিটারটা হচ্ছে যে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমাদের বাহুগুলা, একটা ক্রিস্টালের বাহুগুলার দূরত্ব এবং এই বাহুগুলার মধ্যবর্তী অ্যাঙ্গেলকে একত্রে আমরা বলি হচ্ছে ল্যাটিস প্যারামিটার। সোজা বাংলায় বললাম কি, একটা ক্রিস্টালের বাহুগুলা, আমাদের ক্রিস্টাল কিন্তু সবসময় হয় 3 ডাইমেনশনাল, তাহলে 3 ডাইমেনশনালে তার বাহুগুলো মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর তার বাহু কতটুকু আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর তার বাহু কতটুকু আছে, জেড অ্যাক্সিস বরাবর তার কতটুকু আছে, এই বাহুগুলো এবং এই প্রত্যেকটা বাহুর মধ্যবর্তী যে কোণ আছে, এই কোণের যে গুচ্ছটাকে বলা হয়, বা সমগ্র সামগ্রিকভাবে এই বাহুগুলার দৈর্ঘ্য এবং বাহুগুলার মধ্যবর্তী কোণকে সামগ্রিকভাবে আমরা বলি ল্যাটিস প্যারামিটার। ঠিক আছে? জি স্যার। ওকে। মিলার ইন্ডাস্ট্রি একটু মিলার ইন্ডেক্স নিয়ে অনেক কথা আছে, তো মিলার ইন্ডেক্স এখন আমি বলবো না, এটা ডিটেলস আলোচনা করব, তখন বুঝে যাবেন জি ইনশাআল্লাহ। স্যার, জি স্যার। এরপরে আমরা চলে যাই হচ্ছে ক্রিস্টাল সিস্টেমে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে ক্রিস্টাল সিস্টেমে। আচ্ছা, ক্রিস্টাল সিস্টেম কয় ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার আছে বলো তো? কেউ বলতে পারবা? 3 আচ্ছা ধরনের। তোমরা কত? স্যার খেয়াল নেই, পড়াইছিলেন 3 ধরনের খুব সম্ভবত। না, 7 ধরনের 7 নাকি 8? 7টা তাহলে। স্যার 7টা। 7টা ক্রিস্টাল স্ট্রাকচার। ক্রিস্টাল সিস্টেম। স্যার ওই যে এফসিসি পিএসসি ওইগুলা কি? না 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 না, ওগুলো আলাদা জিনিস। তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো, জি স্যার। ক্রিস্টাল সিস্টেম হচ্ছে 7টা। ঠিক আছে, কিউবিক, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, ট্রাইগোনাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল। আচ্ছা, তোমরা কি এই যে কালার ইয়েটা দেখতে পাচ্ছ? দেখো, এখানে প্রথমে আছে ক্রিস্টাল সিস্টেমের নাম, অ্যাক্সিয়াল রিলেশনশিপ, ইন্টারঅ্যাক্সিয়াল অ্যাঙ্গেল এন্ড ইউনিট সেল জিওমেট্রি। এটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে উপরে দেখো লেখা আছে ল্যাটিস প্যারামিটার রিলেশনশিপ, মানে এর যে ল্যাটিস প্যারামিটার গুলো আছে এদের একটার সাথে আর একটার কি সম্পর্ক সেটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে কিউবিকে দেখো 3টা বাহুই সমান এবং এদের 3টা কোণই হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরেরটা দিয়েছে কি হেক্সাগোনাল, 2টা বাহু সমান, একটা সমান না, এবং 2টা কোণ 90 ডিগ্রি, একটা কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। তারপরে কি বলছে? টেট্রাগোনাল, এখানে 2টা বাহু সমান, একটা সমান না, কিন্তু কোণগুলো সব 90 ডিগ্রি। তারপর ট্রাইগোনাল বা রম্বোহেড্রাল, 3টা বাহুই সমান কিন্তু একটা কোণও 90 ডিগ্রি না।
তারপরে আসছে অর্থরম্বিক, তিনটা বাহুর কোনোটাই সমান না, কিন্তু কোণগুলো সব 90 ডিগ্রি। তারপরে মনোক্লিনিক, তিনটা বাহুর কোনোটাই সমান না, আর প্রথম দুইটা কোণ 90 আর আরেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট বা বড় হতে পারে। তারপরে ট্রাইক্লিনিক, তিনটা কোণও সমান না, তিনটা বাহু সমান না। ঠিক আছে, তাহলে আমাদের ক্রিস্টাল সিস্টেম কয় ধরনের? ক্রিস্টাল সিস্টেম আছে আমাদের 7 ধরনের। বুঝতে পারলা? 7 ধরনের ক্রিস্টাল সিস্টেম আছে। তাহলে ইউনিট সেল জিওমেট্রির উপর ভিত্তি করে আমরা ক্রিস্টাল সিস্টেমকে 7 ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? ইউনিট সেল জিওমেট্রি। ইউনিট সেল জিওমেট্রির উপর ভিত্তি করে ক্রিস্টাল সিস্টেমকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি। এই 7টা ভাগ এখানে দেয়া আছে। যেহেতু মানে আমার ওই ক্যালিস্টারের বইটাতে সুন্দর করে রঙিন ছবি দেয়া আছে, আমি এই ছবিটা এখান থেকে দেখালাম এই কারণে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এই 7 ধরনের নামগুলো মনে রাখবা। নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু তোমরা এর অ্যাক্সিয়াল রিলেশনশিপ আর ইন্টার অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল যদি মনে নাও রাখো, কিন্তু তারপরও নামগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নামগুলো মনে থাকবে, সবার মনে থাকা উচিত আমি মনে করি, তাই না? আগামীকালকে আমি নামগুলা ধরবো না, মানে তোমাদের এখানে যে আমাকে নাম দেখাচ্ছে, তোমাদের সবার নাম ধরে ধরে ডেকে ডেকে সবাইকে আমি ধরবো। অবশ্য এখন ধরলেও কিছু করার নাই, তোমরা তো মানে দেখে দেখে আর কি উত্তর দিবা, তাই না? এই যে এখানে দেখো এটা আছে। এরপরে আমরা যেটা যাব সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইউনিট সেল জিওমেট্রির উপর ভিত্তি করে ক্রিস্টাল সিস্টেমকে 7 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে? ইউনিট সেল জিওমেট্রির উপর ভিত্তি করে। আর আমি তোমাদের প্রথমে যে ডেফিনেশন গুলা বললাম, তার মধ্যে 3 নাম্বার ডেফিনেশনটা ছিল হচ্ছে স্পেস ল্যাটিস, এবং 4 নাম্বার ছিল হচ্ছে ইউনিট সেল। তাহলে ইউনিট সেল জিওমেট্রির উপর ভিত্তি করে ক্রিস্টাল সিস্টেমকে 7 ভাগে ভাগ করা যায়। কিন্তু স্পেস ল্যাটিসে যদি আমরা দেখি, তাহলে স্পেস ল্যাটিসের উপর ভিত্তি করে ক্রিস্টালকে 14 ভাগে ভাগ করা যায়। ক্রিস্টালোগ্রাফিক সিস্টেমকে বা স্ট্রাকচারকে 14 ভাবে ভাগ করা যায়। এইটা ব্র্যাভেইস প্রথম ব্যাখ্যা করে। এবং এই যে 14টা ভাগ আছে, এই 14টা ভাগ কিন্তু ওই 7টা ক্রিস্টাল সিস্টেম থেকে এসেছে। মানে ওই 7টা ক্রিস্টাল সিস্টেমকে সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য এই 14টা স্ট্রাকচার দ্বারা ওই 7টা সিস্টেমকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায়। তাহলে বিজ্ঞানী ব্র্যাভেইস এই 14টা সিস্টেম দেখিয়েছে আমাদেরকে, এই কারণে এদেরকে বলা হয় হচ্ছে ব্র্যাভেইস ল্যাটিস। ঠিক আছে, ব্র্যাভেইস ল্যাটিস তাহলে কয়টা? 14টা। এবং এটাকে ভাগ করা হয়েছে কার উপর ভিত্তি করে? স্পেস ল্যাটিসের উপর ভিত্তি করে। এই কথাটুকু কি তোমাদের মাথায় ঢুকছে? আমি যদি তোমাদেরকে বলি স্পেস ল্যাটিসের উপর ভিত্তি করে ক্রিস্টাল স্ট্রাকচার কত রকমের, অ্যানসার কি হবে? 14 রকমের। আর যদি আমি বলি ইউনিট সেল জিওমেট্রি? 7 ধরনের। 7 রকম। হ্যাঁ। আবার আমি যদি কোশ্চেনটা ওইভাবে উল্টিয়ে দিই যে ব্র্যাভেইস ল্যাটিস, ঠিক আছে, ব্র্যাভেইস ল্যাটিস
কোনটার উপর ভিত্তি করে আমরা ভাগ করি? ব্র্যাভিস ল্যাটিসকে বা 14টা যে ব্র্যাভিস ল্যাটিস আছে বা ব্র্যাভিস ল্যাটিস সিস্টেম আছে, এটা কোনটার উপর বেসিস করে আমরা ভাগ করি? স্যার ইউনিভার্সাল জিওমেট্রির ভাগটার উপর না ডিপেন্ড না করে। না না, স্পেস ল্যাটিস। হচ্ছে 7টা। আমরা এটা করি হচ্ছে স্পেস ল্যাটিসের উপর ভিত্তি করে, ঠিক আছে? জি স্যার। স্পেস ল্যাটিসের উপর ভিত্তি করে। দেখো এখন নামগুলা আমরা যদি পড়তে যাই, নামগুলা কিন্তু খুবই সহজ। যদি তোমরা 7টা কি করতে পারো, 7টা ক্রিস্টাল সিস্টেমের নাম পড়তে পারো, তাহলে এখানেও তোমরা পেয়ে যাবা এগুলি, ঠিক আছে? এগুলিও তোমরা পেয়ে যাবা। এগুলি তোমাদেরকে অলরেডি আমি মুখস্থ করাইছিলাম মনে হয়, ঠিক আছে? দেখো 7টা ক্রিস্টাল সিস্টেম কি কি ছিল? একটা হচ্ছে কিউবিক, তারপরে কি অর্থরম্বিক, তারপরে মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, ট্রাইগোনাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল। এখন ট্রাইগোনালের আরেকটা নাম ছিল হচ্ছে রম্বোহেড্রাল। হ্যাঁ, এখন দেখো কিউবিকে যেটা আছে, এই কিউবিকে ব্র্যাভিস ল্যাটিস আছে হচ্ছে 3টা। একটা হচ্ছে সিম্পল কিউবিক, একটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক, আর একটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক। তাহলে কিউবিকের কয়টা আসতেছে? স্যার 3টা। 3টা। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে বডি সেন্টার্ড, আর একটা হচ্ছে ফেস সেন্টার্ড, ঠিক আছে? এখন বডি সেন্টার্ড আর ফেস সেন্টার্ড এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে বডি সেন্টার্ড হচ্ছে যে আমার দেখো কিউবিক সিস্টেমে 8টা কোণা থাকে। কিউবিক সিস্টেমে কয়টা কোণা আছে? 8টা কোণা আছে। এই 8টা কোণা আমরা যদি সবগুলো কোণা যোগ করে দিই, সবগুলো কোণা একটার সাথে আরেকটা যোগ করে দিই, মানে বিপরীত দিকের কোণাগুলো কিন্তু, ঠিক আছে? তাহলে যে একদম মিডিল পয়েন্ট যেটা আসবে, একদম মিডিল পয়েন্ট যেটা আসবে, সেইটাকে আমরা বলি হচ্ছে বডি সেন্টার। একটা কিউবের একদম বডির ভিতরে মিডিল পয়েন্ট যেটা, সেটা হবে হচ্ছে বডি সেন্টার। মানে আমরা যদি কর্ণগুলা যোগ করে দিই, এটা হচ্ছে বডি সেন্টার। আর ফেস সেন্টার কি হবে? ফেস সেন্টার হচ্ছে যে আমাদের একটা কিউবিকের 6টা তল থাকে, তাই না? 6টা তল থাকে না? জি স্যার। এই 6টা তলকে আমরা বলি হচ্ছে প্লেন বা ফেস। 6টা ফেস থাকে। এই 6টা ফেসের প্রত্যেকটা ফেসের যে মিডিল পয়েন্টটা আছে, সেই মিডিল পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ফেস সেন্টার্ড। তাহলে বডি সেন্টার্ড হচ্ছে একদম বডিতে যেটা থাকবে, বডির মিডিল পয়েন্টে। আর ফেস সেন্টার্ড হচ্ছে 6টা যে তল আছে বা ফেস আছে, সেই 6টা ফেসের প্রত্যেকটার মিডিল পয়েন্টে যেটা হবে সেটা হচ্ছে ফেস সেন্টার্ড। তাহলে আমরা যদি কিউবিকের ক্ষেত্রে এটা বলি, তাহলে আমরা কিউবিকের জন্য ব্র্যাভিস ল্যাটিস পাই হচ্ছে 3টা। কি 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 বলো? স্যার সিম্পল কিউবিক, সিম্পল একটা কিউবিক, ফেস সেন্টার, একটা বডি সেন্টার। বডি সেন্টার। ওকে, কিউবিকের পরে আমাদের কি আছে? কিউবিকের পরে আছে হচ্ছে মনোক্লিনিক। আচ্ছা, কিউবিকের পরে হচ্ছে অর্থরম্বিক। আমরা ওইভাবেই যাই। অর্থরম্বিক, অর্থরম্বিকে কয়টা আছে? তাহলে অর্থরম্বিকে আছে হচ্ছে 4টা এরকম ব্র্যাভিস ল্যাটিস। একটা হচ্ছে সিম্পল অর্থরম্বিক, একটা বডি সেন্টার্ড অর্থরম্বিক, একটা ফেস সেন্টার্ড অর্থরম্বিক। এই 3টা তো পাইলাম আমরা। এখন এই অর্থরম্বিকে আরেকটা আছে, সেটা হচ্ছে ইন্ড সেন্টার্ড অর্থরম্বিক। ইন্ড সেন্টার্ড অর্থরম্বিক বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে যে আমাদের যে 6টা তল আছে, সেই 6টা তলের প্রতি প্রতি জোড়া বিপরীত তলের জন্য, ঠিক আছে? প্রতি জোড়া বিপরীত তল। তার মানে একটা উপরে যদি থাকে আর একটা হচ্ছে নিচে, ঠিক আছে? দেখো আমি যদি এখানে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, এই যে এইটা,
আমি একটু হলুদ করে দিলাম, আমি এখানে সিগনেচার করতে পারবো কি? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে না। তো এই যে আমি যে তোমাদের ইন্ড সেন্টার এটা একটা ইয়া করে দিলাম, এইটা ঠিক আছে, এইটার দেখো এই বিপরীত তল আর এই বিপরীত, এটা পরস্পর বিপরীত তলের যে সেন্টার সেটা হচ্ছে ইন্ড সেন্টার। তাহলে অর্থরম্বিকের টোটাল কয়টা আসলো? চারটা। অর্থরম্বিক 4টা আসতেছে। কি কি? সিম্পল, বেস সেন্টার্ড, বডি সেন্টার্ড আর ইন্ড সেন্টার্ড। তাহলে দেখো কিউবিকের ছিল 3টা, অর্থরম্বিকের জন্য হয়ে গেল 4টা। তাহলে আমাদের 14টার মধ্যে 7টা হয়ে গেছে। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে 7টা। এই 7টা এখন আমরা কিভাবে বলবো? এখন আমরা আসি অর্থরম্বিকের পরে আমরা যদি মনোক্লিনিকের জন্য আসি, তাহলে মনোক্লিনিকের জন্য আমাদের 2টা আছে, একটা হচ্ছে সিম্পল মনোক্লিনিক আর একটা হচ্ছে ইন্ড সেন্টার্ড মনোক্লিনিক। ঠিক আছে, মনোক্লিনিকের জন্য 2টা। ট্রাইক্লিনিকের জন্য আছে হচ্ছে একটা। ট্রাইক্লিনিকের জন্য কয়টা? একটা। ঠিক আছে, শুধু ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের জন্য সিম্পল টিম্পল কোনো কিছু নাই, শুধু ট্রাইক্লিনিক। এরপরে আমাদের কি? ট্রাইগোনাল বা রম্বোহেড্রাল, এটাও একটা। ট্রাইগোনাল বা রম্বোহেড্রাল যেটা আমরা বলি না কেন, এটাও একটা। তারপরে হচ্ছে টেট্রাগোনাল, এইটা আছে 2টা। এই যে নিচে দেখো সিম্পল টেট্রাগোনাল আর বডি সেন্টার্ড টেট্রাগোনাল, সিম্পল আর বডি। এরপরে আমাদের কি আছে লাস্টটা? হেক্সাগোনাল। হেক্সাগোনালেরও একটা। এখন তোমাদের মনে রাখার জন্য আমি একটা সহজ বুদ্ধি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আগে ইক গুলা দেখে নিবা, লাস্টে যাদের ইক আছে। এরকম ইক কয়টা আছে বলতে পারবা কেউ? ইক আছে হচ্ছে 4টা। কিউবিক, অর্থরম্বিক, মনোক্লিন ইক, ট্রাইক্লিন ইক। 4টা হলো না? তাহলে এই 4টার জন্য আমাদের ব্র্যাভিস ল্যাটিস আসে হচ্ছে কয়টা? 10টা। এই 4টার জন্যই আমার ব্র্যাভিস ল্যাটিস আসে হচ্ছে 10টা। তার মধ্যে আমি যদি উপর থেকে নিচের দিকে সাজাই, মানে কম থেকে বেশি, তাহলে ট্রাইক্লিনিকের একটা, মনোক্লিনিকের 2টা, কিউবিকের 3টা আর অর্থরম্বিকের 4টা। 1 2 3 4। বোঝা গেল কি? জি স্যার। এরপরে আমাদের আসতে হচ্ছে আমরা যদি লাস্টে গোনাল হিসাব করি, গোনালের আছে 3টা সিস্টেম। কি কি? ট্রাইগোনাল, টেট্রাগোনাল আর হেক্সাগোনাল। এখন রম্বোহেড্রালের আরেকটা নাম কিন্তু ট্রাইগোনাল। ঠিক আছে, ট্রাইগোনাল। তাহলে ট্রাইগোনালেরও একটা, হেক্সাগোনালেরও একটা, আর টেট্রাগোনালের হচ্ছে 2টা। এই 4টা। তাহলে 10 আর 4 14। এগুলি কি তোমরা মানে মনে রাখতে পারবা না একটু সহজে? জি স্যার। পারবা? জি স্যার। পারা যাবে তো না? আসলে পারা যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে আমরা আজকে ইম্পর্টেন্ট কি কি করলাম? আমি এই যে এই পর্যন্ত আজকে যত এখন পর্যন্ত তোমাদের যতটুকু করালাম, এইটুকু হচ্ছে আমি তোমাদেরকে ক্লাসে 2টা ক্লাসে অলরেডি পড়িয়েছি। এই কারণে আমি কিছুটা আগের গুলো কিছুটা শর্ট করলাম, এই দুটো একটু বিস্তারিত করলাম, কারণ এই দুটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমাকে এখন বলো, ইউনিট সেল জিওমেট্রির উপরে ক্রিস্টাল স্ট্রাকচার কয় ধরনের, ক্রিস্টাল সিস্টেম কয় ধরনের? 7। কি কি নাম বলো? আচ্ছা কে কে আছো দেখি, আমাদের নাম গুলা দেখি। মতিউর রহমান, শুনতে পাচ্ছ আমাকে?
মতিউর রহমান শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, ইউনিট সেল জিওমেট্রির উপরে কি আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার কয় ধরনের? Hello. হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ইউনিট সেল জিওমেট্রির উপরে ভিত্তি করে ক্রিস্টাল সিস্টেম কয় ধরনের? 14, sir. 14। 7 ধরনের স্যার। জয়ন্ত, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি কিছু? মতিউর, একটু কনসেন্ট্রেট করো, ঠিক আছে? জি স্যার। ইউনিট সেল জিওমেট্রির উপরে বেস করে ক্রিস্টাল সিস্টেম কয় ধরনের? এবার বলো মতিউর। 7 ধরনের স্যার। 7 ধরনের। ওকে, নামগুলা মুখস্থ করবা, আগামীকাল ক্লাসে আমি ধরবো। আচ্ছা স্যার। ঠিক আছে। এরপরে মাসুম বিল্লাহ। জি স্যার। অর্থরম্বিকের ব্র্যাভিস ল্যাটিস কয়টা? স্যার 4টা। 4টা। নাম বলতে পারবা? জি স্যার। স্যার সিম্পল, ফেস সেন্টার, আর স্যার ইনরো সেন্টার মনে হয় স্যার। তিন বলছো তাও ভুল হচ্ছে। আচ্ছা, যাই হোক, পড়ে নিব। বডি সেন্টার আছে একটা মনে হয়। আচ্ছা, ঠিক আছে। শাহাদাত ইসলাম, জি স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। মনোক্লিনিকের কয়টা ব্র্যাভিস ল্যাটিস বলো তো? স্যার বলতে পারবো না। তোমার সামনে কি আমার স্ক্রিনটা নাই যেটা আমি শেয়ার দিয়েছি? না স্যার। কেন? স্যার এখন ব্ল্যাঙ্ক হয়ে আছে। ব্ল্যাঙ্ক হয়ে আছে, দেখাচ্ছে না? না স্যার। এখন কি দেখাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এবার আবার চলে গেছে না? জি স্যার। এগুলি কালকে ক্লাসে খুব ভালো মতো পড়াশোনা করে, আজকে যেগুলি পড়ালাম সেগুলি কালকে খুব ভালো মতো পড়ে আসবা, না হলে কিন্তু কালকে আমি যা পড়াবো কিচ্ছু বুঝতে পারবো না। আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম আগে থেকে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এটাকে শাহাদাতের পরে এটাকে সানজানা আফরিন দিশা। জি স্যার। আচ্ছা, হেক্সাগোনালের কয়টা ব্র্যাভিস ল্যাটিস আছে? স্যার একটা। Good. আবির, শেখ আবির হোসেন, ইয়েস স্যার। 7টা ক্রিস্টাল সিস্টেমের নাম বলতে পারবা? স্যার চেষ্টা করতে পারি। হ্যাঁ, বলো। স্যার প্রথমটা কিউবিক, হ্যাঁ। মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, হুম। ট্রাইগোনাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল। স্যার আরেকটা মেবি অর্থরম্বিক, এরকম কিছু একটা। অর্থরম্বিক, গুড, থ্যাংক ইউ। তারপরে এটাকে ইসরাত জাহান নিশা। জি স্যার। আচ্ছা, ট্রাইক্লিনিকের কয়টা ইয়ে আছে বলো তো? না, ট্রাইক্লিনিকের কয়টা ব্র্যাভিস ল্যাটিস আছে বলতে পারবা? ট্রাইক্লিনিকের স্যার একটাই। একটা। গুড, গুড, থ্যাংক ইউ। জয়ন্ত, এবার তোমার কাছে আসি। জি স্যার। ব্র্যাভিস ল্যাটিস কার সাপেক্ষে আমরা 14 ভাগে ভাগ করি, বা 14টা যে আমরা ব্র্যাভিস ল্যাটিস পাচ্ছি এটা কার উপর বেস করে, কিসের উপর বেস করে? স্যার ল্যাটিস প্যারামিটারের উপর না স্যার?
না, ল্যাটিস ওয়ার্ডটা আছে কিন্তু ল্যাটিস প্যারামিটার না। কিসের উপর বেস করে? স্পেস ল্যাটিস। স্পেস ল্যাটিস স্যার। হ্যাঁ, এটা মাথায় রাখবা, মনে থাকে যেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা পরের টপিকসে চলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এরপরে আমাদের তোমাদের এখানে আরেকটা আছে, সেটা নামো কোথায় আছে, এটা মনে হয় শেষের দিকে আছে বইয়ের। পেয়েছি, একটু ওয়েট করো, আমি একবারে ওখানে নিয়ে যাই। তারপর নাম্বার 47 এটা না, নিচে আসতে হবে। এটা পেজ নাম্বার কত? 65 চলে এসেছে। আচ্ছা, এর পরের টপিক স্যার আজকের জন্য মোটামুটি লাস্ট টপিকস, এটা খুবই সহজ টপিকস, এটা তোমরা অলরেডি জানো। সেটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে কয় ধরনের বন্ড থাকে। আমরা তো এখানে ক্রিস্টালোগ্রাফি করছি তাই না, বা ক্রিস্টাল জিওমেট্রি এন্ড স্ট্রাকচার করছি। তাহলে ক্রিস্টালের মধ্যে কয় ধরনের বন্ড থাকে, যে বন্ডের জন্য একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। আমরা বন্ডগুলোর নাম অলরেডি জানি, সো এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। এটা তোমরা সবাই কম বেশি সবাই জানো, কারণ তোমরা বন্ড সম্পর্কে মোটামুটি সেই ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছো। আচ্ছা, আমাদের বন্ড কি কয় ধরনের বলতো, বা বন্ধন আমরা যেটাকে বলে থাকি, কয় ধরনের বন্ধন আছে, কয় ধরনের বন্ড আছে বলতো? স্যার 2 ধরনের। কি কি? স্যার লিখাই তো আছে, প্রাইমারি আর সেকেন্ডারি। আমি এটার কথা বলি নাই তো স্যার আয়নিক বন্ড, সমযোজী বন্ড। স্যার সিগমা বন্ধন আর হচ্ছে পাই বন্ধন। এটা তো শুধু কোভালেন্টের ক্লাসিফিকেশন হইল, সিগমা আর পাই। আমাদের বন্ধন কয় ধরনের আছে? বন্ধন আছে হচ্ছে আয়নিক বন্ধন, হ্যাঁ, সমযোজী, সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ। সন্নিবেশ সমযোজী, মেটালিক, ধাতব বন্ধন স্যার। তাই না? জি স্যার। এর মধ্যে আমাদের এই ক্রিস্টালের জন্য কি কি ধরনের বন্ড দায়ী, ঠিক আছে? এখানে দেখো যে শক্তিশালী বন্ডগুলো আছে, সেই শক্তিশালী ক্রিস্টাল তৈরির জন্য যে শক্তিশালী বন্ডগুলো আছে তাদেরকে আমরা বলছি হচ্ছে প্রাইমারি বন্ডস, আর যে দুর্বল বন্ডগুলো আছে তাদেরকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি বন্ড। প্রাইমারি বন্ড কি কি? আয়নিক, কোভালেন্ট আর মেটালিক বন্ড। তার মানে এখানে কিন্তু কোঅর্ডিনেশন বন্ড, যেটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা বলে থাকি, সেই সন্নিবেশ সমযোজী বন্ধন কিন্তু এখানে নেই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হয়েছে, প্রাইমারি বন্ডের মধ্যে আছে হচ্ছে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড আর মেটালিক বন্ড। আর সেকেন্ডারি মধ্যে কি আছে? ভ্যান ডার ওয়ালস বন্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আমাদের আছে হচ্ছে ডিসপারশন বন্ড, ডাইপোল বন্ড এবং হাইড্রোজেন বন্ড। তো এগুলি মানে হাইড্রোজেন বন্ড, ডাইপোল বন্ড, ডিসপারশন বন্ড, এগুলি আমাদের অতটা বেশি প্রয়োজন পড়ে না। আমাদের প্রয়োজন পড়ে এই চারটা, যে চারটা এখানে লেখা আছে, ঠিক কি? আয়নিক, কোভালেন্ট আর হচ্ছে মেটালিক, আর সেকেন্ডারিতে ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে আয়নিক বন্ড কি, আয়নিক বন্ডের মানে ডেফিনেশন কি? আয়নিক বন্ডের ডেফিনেশন কি? ইলেকট্রন স্যার আদান আর প্রদানের মাধ্যমে যে বন্ধন তৈরি হয়। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে আয়নগুলা তৈরি হয়, সে আয়নগুলোর মধ্যে যে
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে আয়নিক বন্ধন বলে। কোভালেন্ট বন্ড ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ড গঠিত হয়। মেটালিক বন্ড কি? মেটালিক বন্ড কি বলো? একটা ধাতব আয়নের সাথে স্যার আরেকটা ধাতব আয়নের যুক্ত হওয়ার ফলে স্যার যে একটা বন্ধন- ধাতব আয়নের সাথে আরেকটা ধাতব আয়ন কিভাবে যুক্ত হচ্ছে? না স্যার, মানে সোডিয়াম- ধাতব সোডিয়াম আয়নের সাথে পটাশিয়াম আয়ন কি যুক্ত হতে পারবে? তো সেম মেটালের মধ্যে আয়ন গুলো পরমাণু গুলো যে বন্ধন দ্বারা থাকে, আবদ্ধ থাকে, সেম মেটাল। পিওর মেটাল এবং অ্যালয়ের মধ্যে মেটাল গুলো যে বন্ধনের মাধ্যমে, যে স্পেশাল বন্ধনের মাধ্যমে একটার সাথে আরেকটা যুক্ত থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে মেটালিক বন্ড। ঠিক আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে মেটালিক বন্ড। আর ভ্যান ডার ওয়ালস বন্ড কাকে বলা হয়? ভ্যান ডার ওয়ালস ফোর্স কাকে বলা হয়? স্যার আবেশের মাধ্যমে, তারপর শোনো, এই চারটা বন্ড সম্পর্কে আমি যেরকম ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে কালকে তোমাদের জিজ্ঞেস করব, দুই ধরনের। একটা হচ্ছে কি ইউনিট সেল জিওমেট্রির উপরে বা ল্যাটিস প্যারামিটারের উপরে, আর একটা হচ্ছে স্পেস ল্যাটিসের উপর ভিত্তি করে। এই 7, 14, 21 আর হচ্ছে এই যে এই চারটা যে বন্ড আছে, এই চারটা বন্ড, এই কয়েকটা সম্পর্কে আমি আগামীকালকে তোমাদেরকে জিজ্ঞাসা করব। এই বন্ড গুলো আমার জন্য মানে সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলি যেহেতু তোমাদের সিলেবাসে আছে তোমাদের পড়তে হবে, কারণ মানে তোমাদের কি বলবো পরীক্ষায় আসতে পারে যে ক্রিস্টালের বন্ড সম্পর্কে ব্যাখ্যা করো, তাহলে বন্ড সম্পর্কে তোমাদের অবশ্যই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো এগুলি তোমরা পড়বা। এগুলি আমি তোমাদেরকে এখন ডিটেলস বলতে পারবো না, কারণ এগুলি তোমরা মানে সেই 9, 10 থেকে পড়ে আসছো এবং আমার যতটুকু ধারণা এগুলি তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অলরেডি পড়ানো হয়েছে, অনেক ভালো মতো পড়ানো হয়েছে। ঠিক আছে, এরপরে যেগুলো আছে সেগুলি হচ্ছে আমার এইগুলির উপর বেসিস করে আজকে যতটুকু আমি বললাম, মেইনলি তোমার প্রথমের দিকে যে সংজ্ঞা 7টা বলেছি সেই সংজ্ঞা 7টা, এবং তারপরে যে ক্রিস্টাল সিস্টেমের কথা বললাম আমি 7 আর 14, 21টা, এই 21টা ওই 7টা সংজ্ঞা মানে তোমরা যদি ঠিক মতো না পড়ো তাহলে আমি পরের নেক্সট ক্লাসটা মানে আমি বললে তোমরা কিছুই বুঝতে পারবে না। বুঝতে পারছো? আমি বললে তোমরা কিছুই বুঝতে পারবে না, এই কারণে ওই জায়গায় আমি যাচ্ছি না। ওখানে আমি তোমাদের ক্রিস্টাল সিমেট্রি পড়াবো, 1 নাম্বার জিনিস। আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে ক্রিস্টাল সিমেট্রি। 2 নাম্বার হচ্ছে মিলার ইন্ডাইস। ঠিক আছে, ক্রিস্টাল সিমেট্রি পড়াবো, মিলার ইন্ডাইস পড়াবো, এবং তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্রিস্টাল ইমপারফেকশন। ক্রিস্টাল ইমপারফেকশন আমি তোমাদেরকে পড়াবো। বুঝছো? তাহলে তোমাদের সিলেবাস শেষ হয়ে যায়। এই কয়েকটাই বাকি আছে আমি যা দেখছি। কি কি? ক্রিস্টাল সিমেট্রি আছে, তারপরে হচ্ছে মিলার ইন্ডাইস আছে, আর হচ্ছে ক্রিস্টাল ইমপারফেকশন বা ডিফেক্টস আছে। এই 3টা টপিকস কিন্তু পড়ার জন্য আমার এই যে আমি ওই 7, 14, 21টা যে সিস্টেমের কথা বললাম, এই সিস্টেম গুলা যদি তোমরা ঠিক মতো না বোঝো তাহলে কিন্তু তোমাদের কি করতে পারবো না, আমি তারপরের গুলা কোনো কিছু পড়াইতে পারবো না। বুঝতে পারছো? এই কারণে আমি ইচ্ছা করলে আজকে পড়ায় শেষ করে দিতে পারতাম, কিন্তু সম্ভব না। তোমরা এগুলি ভালো মতো না বুঝলে পরীক্ষায় যদি আমি তোমাদেরকে দিই, বের করতে দিই, তোমরা পারবা না, কারণ ওগুলি কিছুটা ম্যাথমেটিক্যাল টার্মস এর মতো। বুঝতে পারলে তুমি বের করতে পারবা, তোমাদেরকে ছবি আগাইতে হবে। পরীক্ষা আমি অবশ্যই ছবি দিব, যদি পরীক্ষা দেওয়া হয়, ঠিক আছে, অবশ্যই আমি তোমাদেরকে ছবি আঁকাইতে দেবো। ছবি আঁকানোর জন্য তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে, তো বোঝার জন্য আগে
এইগুলি তোমাদেরকে আমি যতটুকু আজকে পড়ালাম ততটুকু আজকে তোমাদের ভালো মতো বুঝতে হবে। এই কারণে আমি আজকে তোমাদেরকে সময় দিচ্ছি। আগামীকাল কিন্তু শুক্রবার, আগামীকালকে আমি তোমাদেরকে ক্লাস নিব ইনশাআল্লাহ। নিয়ে তোমাদের এই ক্রিস্টাল সিমেট্রি যে মানে ক্রিস্টালোগ্রাফিক যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমি ইনশাআল্লাহ শেষ করব। এবং তারপরে আমাদের যেটা থাকবে সিরামিক ম্যাটেরিয়ালস, প্রপার্টিজ অফ সিরামিক ম্যাটেরিয়াল। প্রপার্টিজ মানে শুধু আমাদেরকে সিরামিক ম্যাটেরিয়ালের কিছু প্রপার্টি করতে হবে, মেকানিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল, এই তো সিরামিক ম্যাটেরিয়ালের প্রপার্টির আমাদের বেশি ইয়া না। ইনশাআল্লাহ শনিবারে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ। এখন কথা হচ্ছে যে কালকের ক্লাসে আমি যেগুলি পড়াবো সেগুলি আমি তোমাদেরকে অনলাইনে পড়াচ্ছি জন্য আমি একদিনে শেষ করতে পারবো। অফলাইনে পড়ালে আমাকে আঁকায় আঁকায় দেখাইতে হতো, আমি একদিনে শেষ করতে পারতাম না। ঠিক আছে, সো তোমাদেরকে একটা জিনিস বলি যে আমি তোমাদেরকে সময় নিয়ে পড়াচ্ছি। যদি কালকেও তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি দরকার পড়লে পরে আরেকটা ক্লাস নিব। ঠিক আছে, পরে বলতে কি সেটা হবে হচ্ছে তোমাদের সামনাসামনি যখন তোমরা আসবা তোমাদের পরীক্ষার আগে আমি একদিন ক্লাস নিয়ে ওটা বুঝাই দেবো, কারণ আমি পরীক্ষায় ওটা দিবই। ঠিক আছে, বের করতে। সো একটা কোশ্চেন অলরেডি আউট হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদেরকে বুঝতে হবে। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমি আজকে যতটুকু পড়ালাম এই পড়াটুকু দয়া করে একটু মানে ভালো মতো দেখে নিন। স্যার স্পেশালিটিসটা একটু আরেকবার, ওটা আমি শুনতে পারি নাই, নেট কানেকশন ছিল না তো। কোনটা? স্পেস ল্যাটিস? জি স্যার। আচ্ছা, তুমি কি ল্যাটিস প্যারামিটারটা বুঝেছিলে? জি স্যার। ল্যাটিস প্যারামিটারটা বুঝেছিলে? জি স্যার। অ্যাঙ্গেল আর লেন্থ গুলো। ল্যাটিস প্যারামিটার ছিল হচ্ছে আমার তিনটা বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুগুলোর মধ্যবর্তী কোণ, তাই না? জি স্যার। এই দুটাকে একত্রে আমরা বলছিলাম হচ্ছে ল্যাটিস প্যারামিটার। প্যারামিটার। হ্যাঁ, তাহলে স্পেস ল্যাটিসটা হচ্ছে যে আমাদের এই যে বাহুগুলা যেটা আছে, ঠিক আছে, শুধুমাত্র যে বাহুগুলা আছে সেই বাহুগুলাকে আলাদাভাবে আমরা বলছি স্পেস ল্যাটিস। বাহুগুলাকে কিভাবে আমরা বলছি? একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব, ঠিক আছে, একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমের যে ডিস্টেন্স, এইটাকে আমরা বলছি স্পেস ল্যাটিস। ল্যাটিসের মধ্যবর্তী দূরত্ব, স্পেসেস বিটুইন ল্যাটিস। জি স্যার। জি স্যার। আর কারো